সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নবীন লেখকদের কবিতা, গল্প, প্রবন্ধ বিষয়ক সমালোচনামূলক সূচনা অনুষ্ঠানে। নবীন লেখকদের আগামী দিনের সাহিত্য চর্চা ও মনন বিকাশের ক্ষেত্রভূমিতে পথ প্রদর্শনের উদ্দেশ্যে নির্মিত এই অনুষ্ঠানটি যে যেখান থেকে শুনুন না কেন, আপনাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমরা বেশ কিছু গল্প কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বরাবরের মতো সাহিত্য আলোচনায় রয়েছি আমি সৈয়দ তৌফিক জহুরি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। আরও রয়েছেন আবৃত্তি শিল্পী উম্মে হাবিবা আশা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আজকের আলোচনার শুরুতে রয়েছে গল্প পাঠ। কবিতা থেকে গল্পের আকার দীর্ঘ হওয়ায় এত অল্প সময়ে পুরো গল্প পড়া যেহেতু সম্ভব হয় না, সেহেতু গল্পের নির্বাচিত অংশ আমরা পাঠ করব। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানেও আমরা জানিয়েছি সময় সংক্ষিপ্ত, তাই তো চাইলেও আমরা সব লেখা পড়তে পারি না। আপনারাও যখন কবিতা, গল্প কিংবা প্রবন্ধ পাঠাবেন তখন আকারের দিকে নজর দেবেন। একটু ছোট লেখা হলে ভালো হয়, এতে অন্যান্য শ্রোতা বন্ধুরাও যেমন সুযোগ পাবেন, ঠিক তেমনি অনুষ্ঠানের সঙ্গেও একাত্ম হতে পারবেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই যে গল্পের নির্বাচিত অংশ শুনব তার শিরোনাম মৃত্যুর দুয়ার থেকে ফেরা। গল্পটি সাভার, ঢাকা থেকে লিখে পাঠিয়েছেন আবুল কাশেম। মৃত্যুর দুয়ার থেকে ফেরা গল্পে মনোবল না হারানো ডেঙ্গু রোগী রমিজের কথা বলা হয়েছে, যে এক পর্যায়ে ভর্তি হয় আইসিইউ এ, কিন্তু পরিবার পরিজন ও বন্ধু স্বজনের সহায়তায় ফিরে আসে মৃত্যুর মুখ থেকে। চলুন উম্মে হাবিবা আশার কাছ থেকে গল্পের নির্বাচিত অংশটুকু শুনি। জ্ঞান ফেরার পর রমিজের কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। রমিজের মা বলেন, মামনি নিয়ে দুটি বাক্য বলতো, কিন্তু রমিজ বলতে পারেনি। টানা ৩-৪ রাত নির্ঘুম কাটিয়েছে রমিজ। রমিজের মনে হতো সে জেলখানায় বন্দী আছে। এক একটি রাত কতটা অস্থিরতায় পার হয়েছে তা একমাত্র রমিজই জানে। চিকিৎসক, নার্স সবাই তাকে অনেক আদর করে। তারা বলেন, বাবা হতাশ হয়েও না, তুমি সুস্থ হয়ে উঠবে। রমিজের ডাক্তার চাচাতো ভাইও রমিজকে স্বাভাবিক হতে বলে। রমিজের চিকিৎসায় ২ লক্ষ টাকা খরচ হয়। শেষ পর্যন্ত ১৭ই সেপ্টেম্বর আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে ছাড়পত্র পায় রমিজ। বাড়ি আসার পর বাড়ি চিনতে পারছিল না সে। বাড়িতে আসার পর তার মনে হচ্ছিল তার বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ১ মাস খুব কষ্ট পায় সে। এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছে রমিজ। হাসপাতাল থেকে ছাড়পত্র পাবার পর ১ মাস পর তার প্লাটিলেট পরীক্ষা করতে গেলে ডাক্তার, নার্সরা অনেক আদর করে ও সুস্থ হয়েছে শুনে অনেক খুশি হয়। কোনো অসুখেই মনোবল হারানো উচিত নয়, আল্লাহর কাছে দোয়া করা উচিত। ধন্যবাদ উম্মে হাবিবা আশা। আবুল কাশেম, আপনার গল্পটি অনেক সুন্দর। এখানে আপনি মনোবল না হারানো এবং আল্লাহর সহায়তা চাওয়ার কথা বলেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। এটি অবশ্যই প্রয়োজন, তবে তা লিখতে হবে গল্পের বিশেষ বয়ান রীতি মেনে। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী থেকে সূচনা অনুষ্ঠানের জন্য গল্প পাঠিয়েছেন আরও একজন নবীন, মহিমা ইসলাম। তার গল্পের নাম পরিণতি, যেখানে রোদেলা ও সৌরভের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে পটভূমি। এই গল্পের একদিকে রয়েছে রোদেলার স্বামী সংসারের প্রতি আত্মত্যাগ, আর অন্যদিকে রয়েছে সৌরভের উপার্জনে অক্ষমতা, সংসার বিরাগ, মাদকাসক্তি প্রভৃতি। চলুন উম্মে হাবিবা আশার কণ্ঠে গল্পের নির্বাচিত অংশটুকু শুনে আসি। ঘরে চাল নাই, সারা দিন কোনো রান্না হয় নাই। সৌরভ বাড়ি ফিরতেই রোদেলা চিৎকার করে বলতে শুরু করলো, ঘরে চাল নাই, সে খেয়াল আছে তোমার? সারাদিন না খেয়ে বসে আছি, আমার কথা না হয় নাই চিন্তা করলে, নিজের অসুস্থ মায়ের কথাও একবার চিন্তা হলো না তোমার? অন্তত মায়ের মরা অবধি এতটুকু কি শান্তি দিতে পারো না তাকে? মায়ের ওষুধ শেষ হয়েছে ২ দিন হলো। ভাত বা ওষুধের অভাবে এই অসুস্থ বুড়িটা একদিন মরবে, এই বলে দিলাম আমি। কোনো রান্না বান্না হয় নাই আজ। বিয়ে করলেই শুধু হয় না, তার দায়িত্বও নিতে জানতে হয়। সৌরভ নেশাগ্রস্ত অবস্থায় থাকতে রোদেলার কোনো কথা ঠিকমতো বুঝতে পারেনি। শুধু এতটুকু বোধগম্য হচ্ছিল যে রোদেলা তাকে নানান প্রশ্নের সম্মুখীন করছে, নানান প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে।
মেয়ে মানুষের এত বাড়াবাড়ি, এত চিৎকার কোনো দিনই তার পছন্দ নয়। রোদেলার চিৎকার শুনেই সৌরভ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। হাতের কাছে যা পেয়েছে সেটা দিয়েই রোদেলার ওপর আঘাত করেছে। নেশাগ্রস্ত হয়ে থাকায় বেশি মারতে পারে নাই ঠিকই, কিন্তু রোদেলা অন্য দিনের চাইতে আজকে অনেক বেশি কষ্ট পেয়েছে। মন খারাপ করে জানালার কাছে বসে আছে আর চিন্তা করছে, এমন ভাগ্য হয়তো কোনো দিনই বদলানোর নয়। আসলে পৃথিবীতে মায়ের থেকে বেশি আপন কেউ নয়। মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে কখনোই এই নেশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে বিয়ে দিতেন না। সৎমায়ের অত্যাচার সহ্য করা সম্ভব ছিল, কিন্তু নেশাগ্রস্ত স্বামীর সঙ্গে দিন দিন সংসার করা বিষাক্ত হয়ে উঠছে। ধন্যবাদ উম্মে হাবিবা আশাকে গল্পটি পড়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, এবার আসুন আলোচনার আগে বিশিষ্ট ছোট গল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ যার লেখক নাম বনফুল, তার নিম গাছ গল্পটি শুনি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। ঘোষ, দাঁত, হাজা চুলকানিতে লাগবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরাও খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন এক নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে, সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ। কবিরাজ নয়, কবি। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভেতর শেকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। প্রিয় শ্রোতা বন্ধু, শুনলেন তো নিম গাছ গল্প। দেখেছেন গল্পকার বনফুল নিম গাছের প্রসঙ্গ বলতে বলতে কি চমৎকার ভাবে একটি মানুষের সাথে তুলনা করে পাঠককে চমকিত করলেন। পাঠক হয়তো ভাবতেও পারেননি বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার সাথে তিনি নিম গাছের তুলনা করবেন। গল্প রচনার ক্ষেত্রে সমকালীন গল্পকারদের গল্প পাঠ খুবই জরুরি। আপনার গল্প আমাদের ভালো লেগেছে, ভবিষ্যতে আপনার লেখা গল্পের অপেক্ষায় রইলাম আমরা। সুপ্রিয় শ্রোতা, এবার আমরা শুনবো কবিতা যার শীর্ষ নাম হয়তো একদিন। সিরাজগঞ্জ থেকে লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু। হয়তো একদিন শিশির ছোঁয়া ভরে কোকিল কুহু কুহু গাইবে না গান। ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টগুলো ঘন্ট মেঘ হয়ে ঝরে পড়বে বৃষ্টি হয়ে। শত অভিমান। হয়তো একদিন সোনালি ধানের গন্ধে মৌ মৌ ভরে রবে সোনারে খেতে। তখনও দেখো রইব পড়ে দূর দিগন্তে, তুমিও রইবে যে আনন্দে মেতে। হয়তো একদিন ভুলবো তোমায়, মনে আর পড়বে না কোনো কালে। থাকবে না বসে সেদিন লক্ষ্মী পেঁচা, দেব দারু দারুচিনি অশ্বথের ডালে। হয়তো একদিন কবিতা পড়ে আমাদের মনে পড়ে গেছে কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা আবার আসিব ফিরে এর কথা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে,
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। প্রিয় শ্রোতা, আপনার কবিতা পড়ে আমরা উপলব্ধি করেছি জীবনানন্দ দাশ আপনার প্রিয় কবি। তাই তো সেই কবিতার শব্দ, ভাষা, ভঙ্গিমা সহজে আয়ত্ত করেছেন আপনি। আবার আসিব ফিরে কবিতার প্রভাবও রয়েছে হয়তো একদিন কবিতায়। আরো কবিতা পড়ুন আর অনেক লিখুন। লেখা ও পড়ার এই যৌথ শ্রম আপনাকে আরো ভালো কবিতা লেখার সুযোগ করে দেবে। শ্রোতা বন্ধু, এ পর্যায়ে আমরা পরপর দুটি কবিতা শুনব উম্মে হাবিবা আশার কণ্ঠে। প্রথম কবিতা ইচ্ছে জাগে, লিখেছেন গাজীপুর ঢাকা থেকে শাহজালাল সুজন, এবং দ্বিতীয় কবিতা বাবুই পাখি, লিখেছেন মোসাম্মত রেহেনা খাতুন। ইচ্ছে জাগে নীল গগনে পাখির মতো উড়ি, কখনো বা সাদা মেঘে শিশুর হাতে ঘুরি, মৃদু আলো জোনাক হয়ে মিটি মিটি জ্বলি, প্রজাপতি ডানাই মেলে জাগাই ফুলের কলি, দিঘির জলে শালুক ফুলে পাপড়ি মেলে হাসি, মাঝির প্রিয় নৌকা হয়ে জল তরঙ্গে ভাসি, কাঁখের কলস হয়ে বধুর কোমর জুড়ে থাকি, কখনো বা রাখাল ছেলের বাঁশির সুরে ডাকি, ইচ্ছে জাগে ভাবনাতে থাকি কবির মনে, শিল্পীর হাতে রং তুলিতে রই প্রচ্ছদের সনে। মোসাম্মদ রেহেনা খাতুনের কবিতা বাবুই পাখি। সকাল থেকে মনটা খারাপ বাবুই ছানাগুলোর, বেশ কিছুদিন থাকছে ওরা ভিজা বিছানার ওপর, কদিন থেকে বৃষ্টি হচ্ছে থামার নাম নাই, পেটও তাদের আর মানে না, পেটেও অন্ন চাই, মায়ের মাথায় হাত পড়েছে ছানাগুলোর জন্য, পানির মধ্যে কি করে পায় ছানাগুলোর অন্ন। হঠাৎ করে মায়ের মাথায় বুদ্ধি এসে গেল, সবাই মিলে আল্লাহর পণে দুহাত তুলল, বলল খোদা পানি থামিয়ে সূর্যের দেখা দাও, আমাদের মতো অসহায়দের জীবন তুমি বাঁচাও। কিছুক্ষণ পর পানি থামিয়ে দেখা দিল আলো, আলো দেখে সবার চোখে আনন্দের ঢল নেমে এলো। এতক্ষণ আগ্রহ নিয়ে কবিতা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। দুটি কবিতা দুই ভিন্ন স্বাদের অনুভূতিতে আমাদেরকে জারিত করেছে। ইচ্ছে জাগে কবিতায় কবি পাখি, ঘুড়ি, জোনাকি পোকা, প্রজাপতি, শালুক ফুল, বাঁশির সুর প্রভৃতি হতে চেয়েছেন। আর বাবুই পাখি কবিতায় বৃষ্টির পানির ঝাপটায় বাবুই ছানার কষ্ট কবিকে অস্থির করে তুলেছে। শেষ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে পানি থামিয়ে তিনি আনন্দ লাভ করেছেন। বিষয় আলাদা হলেও দুটি কবিতায় লেখার চেষ্টা চলেছে ছড়ার ছন্দে। এ পর্যায়ে ছড়ার ছন্দের একটি উদাহরণ যদি উপস্থাপন করা হয় তবে আশা করি কবিবৃন্দ উপকৃত হবেন। আমরা এখন ফররুখ আহমেদের শ্রাবণের বৃষ্টি কবিতাটি শুনব। বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে, টিনের চালে গাছের ডালে, বৃষ্টি ঝরে হাওয়ার তালে, হাওয়ার তালে গাছের ডালে, বৃষ্টি ঝরে তালে তালে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বৃষ্টি নামে মিষ্টি মধুর, জুঁই চামেলি ফুলের বোটায়, বৃষ্টি নামে ফোঁটায় ফোঁটায়, বাদল দিনে একটানা সুর, বৃষ্টি নামে ঝুমুর ঝুমুর। শুনলেন তো ভাষা ও ছন্দের কি অপূর্ব সমাহার। আপনাদের কবিতাও আমাদের ভালো লেগেছে। লিখুন নিয়মিত সূচনা অনুষ্ঠানে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। গল্প ও কবিতার ভিন্ন এক জগতে হারিয়ে গিয়েছিলাম আমরা। এবার আসুন জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের পত্র প্রেরণের ঠিকানা। প্রযোজক সূচনা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, রাজশাহী 6000। শ্রোতা বন্ধু, আপনি আমাদের কাছে আপনার লেখা কবিতা এবং গল্প ইমেইলের মাধ্যমেও পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেইল করবার ঠিকানা suchonabr@gmail.com।
অর্থাৎ সূচনা bbr@gmail.com। প্রিয় শ্রোতা, সৃজনশীল কাজের মাধ্যমে মন ও মননের জগৎকে সমৃদ্ধ করা যায়। সেক্ষেত্রে সাহিত্য চর্চার জুড়ি মেলা ভার। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কথা ও কবিতার মধ্যে হারিয়ে গিয়েছিলাম আমরা। সূচনা অনুষ্ঠানের সঙ্গে থাকুন, সূচনা শুনুন, পত্র লিখুন। ভালো থাকুন সবাই।